দেখো আজকে আমরা শুরু করব ক্লাস 7 অনুপাত চ্যাপ্টারের কোষে দেখি 2.2। আমাদের চলো অঙ্কগুলো কি বলেছে। নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, আর প্রত্যেকটির অনুপাতের ব্যস্ত অনুপাত। লঘিষ্ঠ মানে জানি আমরা ছোট আকারে প্রকাশ করতে বলছে, আর ব্যস্ত অনুপাত মানে তাকে উল্টে দিতে বলছে। ঠিক আছে, ধরো 5-এর 7 আছে, তার 5-এর 7-এর ব্যস্ত অনুপাত হবে 7-এর 5, মানে পূর্ব পদটাকে উত্তর পদে নিয়ে যেতে বলছে আর উত্তর পদটাকে পূর্ব পদে নিয়ে যেতে বলছে। পরেরটা আগে, আগেরটা পরে। তাহলে চলো অঙ্কগুলো শুরু করি। একের এ নম্বরটা কি বলেছে, একের এ নম্বরটা কি বলেছে, 12:15। তাহলে এটাকে কিভাবে ভাঙবো, এটাকে ভাঙলে কি হয়ে যাবে দেখো, 3 দ্বারা, তাহলে 3 4-এ 12, 3 5-এ 15। তাহলে এটা কি লঘিষ্ঠ আকার। তাহলে এভাবে লিখে দেবো 12:15 এর লঘিষ্ঠ আকার হলো কত হবে, 4:5। আরেকটা কি বলেছে, এবং ব্যস্ত অনুপাত একবারে লিখে নেবো। ব্যস্ত অনুপাত কত হবে, তাহলে এটাকে উল্টে দেবো, 5 কত হবে 4, 5:4। এটাই অ্যান্সার। ঠিক আছে, তারপরে বি নম্বরটা করব। বি এরটা কি বলেছে, 36:54। তাহলে দেখো এটাকে কাটছি কিভাবে, আমরা এর আগে উৎপাদকের আকারে করেছি, কিন্তু এখন 7-এ উঠে গেছি। ওই বারবার উৎপাদকের আকারে করলে হবে না, আমি একবারে করে নিচ্ছি। মানে এরকমভাবে কাটতে হবে কি, এটা সংখ্যাকে যা দিয়ে কাটবো যেন এই সংখ্যাটাকেও সেই দিয়ে কাটতে হয়, তাহলে কাটতে পারবে। আর এটাকে 2 দিয়ে কাটবে, এটাকে 3 দিয়ে কাটবে, তাহলে হবে না। যদি আমি 7 দিয়ে একে কাটতে পারি বা 9 দিয়ে একে যদি কাটি, তাহলে একেও 9 দিয়ে কাটবো। তাহলে 9 দিয়ে কাটলে দেখো 9 দিয়ে যাবে, 4-9 36, আর এখানে 6-9 54, 6-9 আর যাবে 2 দিয়ে যাবে। দেখো 2 দিয়ে গেলে 2-2 4 আর 2 দিয়ে 3, তাহলে কত পাচ্ছি, অতএব লিখে নেব, এখানে পাচ্ছি 2:3। তাহলে অতএব লিখতে পারি কি 36:54 এর লঘিষ্ঠ আকার কি, লঘিষ্ঠ আকার হলো কি হবে, লঘিষ্ঠ আকার 2:3। এবং ব্যস্ত অনুপাত কি হবে, ব্যস্ত অনুপাত হচ্ছে, একে উল্টে দিচ্ছে, তাহলে ব্যস্ত অনুপাত হয়ে যাবে 3:2। তাহলে বি নম্বরটা হয়ে গেল। সি এরটা কি বলেছে দেখো, সি এরটা বলেছে 75:120। তাহলে ক দিয়ে কাটবে, 75:20 ক দিয়ে কাটবে, আমরা যদি কাটাকাটি করি তা এখন 5 দিয়ে কাটবে। এটা 5 দিয়ে কাটলে কত, 5-1 5, 5-5 25, আর এটা 5 দিয়ে কাটলে 5-2 10, 4-5 20। 3 দিয়ে যাবে, 3-5 15 আর 3-8 24, কিন্তু আর যাবে না, 5:8। তাহলে আমরা কি লিখব, 75:120 এর লঘিষ্ঠ আকার কত হবে, আকার হলো 5:8। এবং ব্যস্ত আকার বা ব্যস্ত অনুপাত কি হবে, এটাকে উল্টে দেবো, তাহলে কত হবে 8:5। তারপর ডি নম্বরটা দেখো, ডি নম্বরটা কি বলেছে, ডি এটা বলেছে 169:221। তাহলে একে কাটাকাটি করব, ক দিয়ে কাটাকাটি যাবে, দেখো এখানে কত আছে, 9 আর 1 10 আর 6 16, আর এখানে, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি ক দিয়ে যাবে, এখানটায় 13 দিয়ে চলে যাবে। 13 দিয়ে কাটলে কত হবে দেখো, 13-1 13, এখানে কত আছে 3 আর 9 মানে 39, 3-13 39। একে যদি 13 দিয়ে কাটি, 13-1 13, 13-1 13 কত থাকছে, এখান থেকে 7 8 9, তাহলে 7-13 91, তাহলে কত হচ্ছে 13:17। এটা আমরা পাচ্ছি। তাহলে কি লিখবো, অতএব 169:221 এর লঘিষ্ঠ আকার হলো কত হবে, 13:17। এবং ব্যস্ত অনুপাত কত হবে, 17:13। তাহলে ডি এটা কমপ্লিট। চলো পরেরটা করে নিই।
ই নম্বরটা বলেছে কত বলেছে 9xy অনুপাত 12xy। তাহলে একে কীভাবে কাটবো দেখো, উভয় পক্ষে xy কেটে যাবে, এখানে x এখানকার x কাটলো, এখানকার y এখানকার y কাটলো, 3 3 9 3 4 12, তাহলে কত পাচ্ছি 3:4। তাহলে এভাবে লিখবো, অতএব 3xy অনুপাত 12xy এর লঘিষ্ঠ আকার হলো, লঘিষ্ঠ আকার হলো কত হবে, লঘিষ্ঠ আকার 3:4 এবং ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কি হবে, ব্যস্ত অনুপাত হবে, এটাকে উল্টে দিচ্ছি তাহলে 4:3, এটাই হয়ে গেল অ্যান্সার। তারপর এফ নম্বরটা দেখো, এফ নম্বরটা কি বলেছে, এফ নম্বরটা বলেছে 429 অনুপাত 663। তাহলে যদি কাটাকাটি করি এটাকে ক দিয়ে কাটতে পারবো, দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে এমনিতে এখানে 9 10 11 15 আর এখানে 6 6 12 13 14 15, 3 দিয়ে কাটতে পারবো, কিন্তু 3 দিয়ে কাটলে কত আসবে দেখো, 3 দিয়ে যদি কাটি 3 একে 3, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে 3 2 6, 3 2 6, 3 1 3, আর ক দিয়ে যাবে 11 দিয়ে কাটা যাবে, 11 একে 11, 3 11 33, এখানে 11 2 কত আসবে, এটা কাটা যাবে, এখানে কত হচ্ছে 221 হচ্ছে। তাহলে যদি আমরা কাটি, এখানে 11কে দিয়ে কাটা যাবে, 11কে 11 33, 3 11 33, আর এখানে কত হচ্ছে 221, তাহলে তো হচ্ছে না, তাহলে 5 3 4 5, তাহলে একে ক দিয়ে কাটবো 17, তাহলে এখানে 13 দিয়ে কাটলে হয়ে যেত, 13 দিয়ে যদি কাটি দেখো 13 একে 13 আর এখানে 1, তাহলে 11, ঠিক আছে, 13 দিয়ে যদি কাটি 13 একে 13 আর কি থাকছে 1 আর 3, তাহলে 13 1 13, এখানে 13 দিয়ে যদি কাটি 13 একে 13 আবার 3 17, তাহলে কত হচ্ছে 11 অনুপাত কত 17। অতএব দিয়ে লিখে দেবো 429 অনুপাত 663 এর লঘিষ্ঠ আকার হলো, কি হবে এর লঘিষ্ঠ আকার 11:17 এবং ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কি হবে 17:11 হয়ে গেছে। তারপরে এফ নম্বর হলো, জি নম্বর কি বলেছে দেখো, জি নম্বরটা বলেছে 3b অনুপাত 12c। তাহলে একে কিভাবে করব, তাহলে দেখো এখানে 3 একে 3 আর এখানে 3 4 12, তাহলে কি থাকছে বি অনুপাত 4c, এর আগে কিছু নেই মানে 1 আছে, এখানে 1b লেখা যায় না, বি এর আগে 1 আছে, তার মানে এখানে বি শুধু লিখলে হয়ে যায়, তাহলে বি অনুপাত 4c। তাহলে এখানে কিভাবে লিখব, 3b অনুপাত 12c এর লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ আকার হলো কি হবে বি অনুপাত 4c এবং ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কি হবে, ব্যস্ত অনুপাত এটাকে উল্টে দেবো, তাহলে 4c অনুপাত বি হয়েছে। তারপরে এইচ নম্বর, একের দাগে লাস্ট অঙ্ক আছে, তাহলে এইচ নম্বরটা কি বলেছে 25xyz অনুপাত 625 xyz। তাহলে উভয় পক্ষে দেখো এক্স এক্স কাটছে, ওয়াই ওয়াই কাটছে আর জেড জেড কাটছে, তাহলে 25 দিয়ে যদি কাটাকাটি করি আমি কাটতে পারবো, কত হবে 25 একে 5 দিয়ে কাটছি, দেখো 5 5 25, আর এখানে 5 একে 5 5 2 10, আর কত থাকছে 5 5 25, আবার 5 একে 5, এখানে 5 2 10 5 5 25, তাহলে কত থাকছে 1:25। তাহলে এভাবে লিখতে পারবো, অতএব 25xyz অনুপাত 625 xyz এর লঘিষ্ঠ আকার হলো কত হবে লঘিষ্ঠ আকার 1:25 এবং ব্যস্ত অনুপাত কত হবে 25:1। তাহলে একের দাগেরগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। দুইয়েরগুলো কি বলছে দেখো,
নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তাদের ব্যস্ত অনুপাত লিখতে বলছে। তো চলো কিভাবে করব অঙ্কগুলো। 2-এর 1 নম্বর, 2-1 নম্বর এ কি বলেছে, 2.5 অনুপাত 12.5, 2.5 অনুপাত 12.5। তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যা করতে বলছি। তার আগে দেখো, পূর্ণ সংখ্যা যদি আমরা করতে চাই তাহলে এটা দশমিকটাকে তুলে দেবো। তাহলে দশমিক যদি তুলি তাহলে কত আসবে, 25, আর নিচে কত আসবে, দশমিকের পর একটা সংখ্যা, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর একটা সংখ্যার জন্য একটা 0। তাহলে এটাকে যদি দশমিক তুলে দিই তাহলে কত বসবে, 125, আর নিচে দশমিকের জন্য 1, আর দশমিকের পর একটা সংখ্যা তার জন্য একটা 0। তাহলে দেখো আমরা অনুপাত মানে একটা কি বলেছি, ভাগ আকার লিখতে পারবো। তাহলে এটা ডিভাইড এটা ভাগ, তাই না? এরকম তো আসছে 25/100 আর ডিভাইডেড 125 কত 10, এরকম আসছে, ঠিক আছে? তো এটাকে যদি আমরা গুণ আকার লিখি, এটাকে যদি গুণ করি তাহলে পরের সাইনটা কী হয়ে যায়, আমরা জানি কি এটাকে চেঞ্জ হয়ে যায়, উল্টে যায়। তাহলে 25/10 যদি হয়, এটা ভাগটাকে আমরা যদি গুণ করি তাহলে এটাকে উল্টে দেবো। তাহলে 10/125। দেখো 10 কেটে গেল, এখানে কত কাটছে, এখানে যদি কাটাকাটি করি আমরা কত থাকছে, 5 25, বা 25 25, আর এখানে 4 পজিশন 100, 5 পজিশন 100, তাহলে কত হচ্ছে 1/5। এবার আমরা জানি এটা ভাগ আকার আছে, তার মানে কি অনুপাত আকার, 1:5। এটা হলো আমাদের অনুপাতে আকার নিয়ে চলে আসলাম, কিন্তু এখান থেকে শেষ না, বলেছে তার ব্যস্ত অনুপাত লিখতে বলেছে। অতএব কী দিয়ে লিখবো, অতএব 1.5 এর ব্যস্ত অনুপাত, কী লিখবো, এর ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাতটা কি আসবে, এটাকে পূর্বপদটাকে উত্তরপদে করবো, আর উত্তরপদটাকে পূর্বপদে করবো। তাহলে 5:1, বাস হয়ে গেল, 5:1। চলো তারপরটা করি। বি নম্বরটা কি বলেছে, বি নম্বরটা বলেছে, বি এরটা বলেছে 5/8 অনুপাত 7/16, 7/16। তাহলে আমরা কি বললাম, এটা ইস্টু মানে ভাগ আকারে আমরা লিখতে পারতাম। 5/8, এখানে ভাগ চিহ্ন দিয়েছি আর নিচে বসাচ্ছি না, একবারে ভাগ চিহ্ন দিয়েছি, 7/16। তাহলে 5/8, এটা ভাগটাকে যদি গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে 16/7 হয়ে যাবে। তাহলে 8 8, 8 2 16, তাহলে 5 2 কত, 10/7, এটা পাচ্ছি। কিন্তু এটা তো চাইনি, এটা কি চেয়েছে, ব্যস্ত অনুপাত চেয়েছে। তাহলে লিখে দেবো, এটাকে আমরা অনুপাতে লিখলে কী হবে, 10:7। তাহলে 10:7 এর ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত কত হবে, 7:10, এটা হবে, ঠিক আছে, 7:10। তারপরে সি নম্বর দেখো, সি নম্বরটা কি বলেছে, 0.7, আর একটা কি বলেছে 0.49, এটা হয়েছে। তাহলে এটাকে আমরা কি করব, আগে পূর্ণটা করে নিচ্ছি, দশমিকটা তুলে নিচ্ছি, 7 কি, দশমিকের জন্য 1, আর দশমিক পরে একটা সংখ্যা তার জন্য একটা 0। তাহলে আমরা এটাকে কি বলেছি, ইস্টুটাকে আমরা ভাগ আকার লিখতে, তাহলে ভাগ লিখে দিচ্ছি। আর এটাকে 49 দেখো 49, দশমিকের জন্য 1 বসে গেল, দশমিক পরে 1 2 দুটো 0, তার জন্য এখানে 2টা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 7/10, আর ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে এটাকে চেঞ্জ করে দেবো। তাহলে 100 কত হয়ে যাবে, 49। তাহলে 7 একে 7, 7 7 49, এখানকে একটা 0, এখানকে একটা 0 করে গেল। আবার কি হয়েছে, উপরে 10 আর নিচে 7 হয়ে যাচ্ছে, উপরে 10 আর নিচে 7 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি কত হবে, অনুপাতে যদি আমরা এটাকে লিখি 10:7, তাহলে এটাকে যদি আমরা অনুপাতে এরভাবে লিখি 10:7 এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কত হবে, 7:10, 7:10। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে। কত বলেছে, ডি নম্বর, কয়ের 2-এর ডি নম্বর, ঠিক আছে। 2-এর ডি নম্বর কি বলেছে দেখো, 2-এর ডি নম্বর বলেছে 2-এর 5 অনুপাত 3/4। তাহলে অনুপাতটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে 2-এর 5, আর এখানে ভাগ চিহ্ন দিয়েছি অনুপাত জায়গাতে, কারণ অনুপাতকে ভাগ আকারে লেখা যায় আর ভাগকে অনুপাত আকারে লেখা যাবে, ঠিক আছে। তাহলে 3/4। তাহলে পরের লাইনটা যদি 2-এর 5 করে দিই, 2-এর 5 ভাগটাকে গুণ করে দিই, তাহলে এটা উল্টে যাবে। তাহলে 4-এর কত হয়ে যাবে, 3, 4-এর 3। যদি কাটাকুটি করি তাহলে কত আসছে দেখো,
কাটাকাটি তো যাবে না কোনো, তাহলে উপরে উপরে গুণ করে নাও, তাহলে 4 দুনা 8 আর 3 5 15, তাহলে অনুপাতে যদি প্রকাশ করি তাহলে 8:15, এটা আমরা পেলাম। তো এটা তো অ্যান্সার চাইনি, এটার ব্যস্ত অনুপাত চাই, তাহলে ব্যস্ত অনুপাত কীভাবে করবো, অতএব লিখে দেবো 8:15 এর ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত কত হবে, এটাকে উল্টে দিচ্ছি, তাহলে 15/8 হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন, পরেরটা কি বলেছে, ই নম্বরটা কি বলেছে, 22/4/5/7। তাহলে 22টাকে রেখে দিচ্ছি এখানে, ঠিক আছে। আর এটা আমরা জানি অনুপাতকে আমরা কি করতে পারবো, ভাগ আকারে লিখতে পারি। আর এটাকে আমরা পূর্ণটাকে ভেঙে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 4 7 28 আর 3 কত, 28 আর 5 28 29 30 33 হচ্ছে, তাই না। তাহলে 33 হচ্ছে উপরে, তাহলে 33-এর কত হবে, 7 হবে। তো ভাগটাকে যদি আমরা গুণ করে দিই 20 ইন্টু, তাহলে কত হয়ে যাবে, 7 বাই কত হবে, 33। দেখো যদি কোনাকুনি কাটাকাটি যায় বা উপরে কাটাকাটি যায়, তাহলে দেখো যদি কাটাকাটি না যায়, এখানে এখানে 22 আছে, হ্যাঁ, তাহলে কত 11 দিয়ে যাবে, 11 দুনা 22 আর এখানে 3 11 33, তাহলে কত হচ্ছে 7 দুনা 14/3। তাহলে এটাকে আমি অনুপাত আকারে লিখতে পারি 14/3। তাহলে দেখো এটা পেলাম, আমরা পূর্ণ অনুপাতে পেয়ে গেছি, কিন্তু এখান থেকে ব্যস্ত অনুপাত চাইছি, অতএব 14/3 এর ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত কত হবে, 3:14, 3:14, ঠিক আছে। তারপর নেক্সট এফ নম্বরটা কি বলেছে, এফ নম্বরটা বলে দিয়েছে 1/2/5 অনুপাত 7/10। আগে আমাদের কাজ হলো পূর্ণ ভাঙা, তাহলে 5 একে 5 আর 2 কত, 7/5। এটা পূর্ণ অনুপাতে কি করব, ভাগ লিখে দেবো, তাহলে 7/10। তাহলে 7/5, এটাকে ভাগটাকে গুণ করে দিলে 10 বাই কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। তাহলে 5 একে 5 5 দুনা 10, তাহলে 7 দুনা 14/7। এখানে আবার কাটাকাটি যাবে, দেখো 7 একে 7 আর 7 দুনা 14, এখানে কাটাকাটি যেত, কিন্তু পরের লাইনটাতে করলাম, তাহলে কত হচ্ছে 2:1, তাহলে 2:1, ঠিক আছে। এটা আমাদের অনুপাত হচ্ছে, কিন্তু কি চেয়েছে, এর ব্যস্ত অনুপাত চেয়েছে, অতএব 2:1 এর ব্যস্ত অনুপাত হবে, এটাকে উল্টে দিচ্ছি 1:2, মানে 1:2। কমপ্লিট। চলো পরেরগুলো করি। এফ নম্বরটা হয়ে গেছে, তারপরে ইএফ, জি নম্বর হলো, তাই না, জি নম্বর হলো, এইচ নম্বর, এখানে একটা ছাড়ছি নাকি, আচ্ছা এফ নম্বরটা ছেড়ে দিয়েছি এখানে, এটা হবে আমাদের কত নম্বর, এটা আমরা 2কে নিয়েছি, কত নম্বরে, জি নম্বরের অঙ্ক হবে এটা, হ্যাঁ, এটা জি নম্বরের অঙ্ক, এফ নম্বর অঙ্কটা ছুটে গেছে, এফ নম্বর অঙ্কটা করে নিচ্ছি আমরা এখানে। তাহলে এফ নম্বর অঙ্কটা 2কে নিচ্ছি। এফ নম্বর অঙ্ক কি বলেছে, 7/15 অনুপাত কত বলেছে, 3/20, 7/15 অনুপাত 3/20। তাহলে এটাকে আমরা কি করব, ভাগ আকারে লিখতে পারি, তাহলে 7/15 ভাগ কত, 3/20। তাহলে পরের লাইনে 7/15 লিখবো, আর ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে 20 বাই কত হয়ে যাবে, 3। তাহলে দেখো 5 4 5 20, 3 5 15, তাহলে কত উপরে 4 7 28, তাই না, 28 বাই 3 3 9। তাহলে একে যদি অনুপাতে লিখি, তাহলে কত হয়ে যাবে, একে অনুপাতে লিখলে 28/9। তাহলে এর একবারে লিখে নিচ্ছিলাম আমি, তাই এখানে 28/9 এর ব্যস্ত অনুপাত কী হবে, এটাকে উল্টে দিচ্ছি, তাহলে 9:28 হয়েছে। তারপর লাস্ট অঙ্ক কত আছে, এইচ নম্বর অঙ্ক। এইচ নম্বরটা কি বলেছে দেখো, 4/4 অনুপাত 5.61। তাহলে এটাকে কি করব, 44/10 জন্য 1 পরে একটা সংখ্যা, তার জন্য একটা, এখানে অনুপাতটাকে কি লিখবো, ভাগ লিখতে পারি, তাহলে 581 বাই কত, 10 জন্য 1 পরে 1 2 দুটা শূন্য, তাহলে ঠিক আছে। তাহলে 44/10 আর ভাগটাকে যদি গুণ করি, তাহলে উপরে কত, 100/581, ঠিক আছে। একটা শূন্য কেটে গেল। এখানে দেখো কাটাকাটি যাবে, ক দিয়ে যাবে,
যদি আমরা এখানে 11কে দিয়ে দিই তাহলে দেখো 4 11 চলে, এখানে 5 11 55 হচ্ছে, ঠিক আছে। আর 1 হচ্ছে 11 1 11, তাহলে উপরে কত থাকছে 4, উপরে থাকছে তোমার গুণ যদি করে নিই তাহলে 4 দশন কত হচ্ছে 40, 4 দশন 40, আর নিচে 51। তাহলে একে যদি অনুপাতে লিখি 40 অনুপাত 51, ঠিক আছে। তাহলে 40 অনুপাত 51 এর ব্যস্ত অনুপাত কত 51.40, ঠিক আছে। বাস আমাদের 2 দাগেরগুলো কমপ্লিট। চলো পরের 3-এরগুলো দেখি, 3-এরগুলো কি বলেছে। 3 দাগেরগুলো কি বলেছে দেখো, 3 দাগেরগুলো বলেছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করতে বলছে, আর মিশ্র অনুপাতগুলি গুরু অনুপাত, আর লঘু অনুপাতগুলি লঘু অনুপাত না সমানুপাত তা লিখতে বলছে নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত একটা নির্ণয় করতে বলেছে, এবং যেটা মিশ্র অনুপাতটা হচ্ছে ওটা গুরু অনুপাত না লঘু অনুপাত না সমানুপাত তা লিখতে বলেছে, ঠিক আছে। আগে এটা মিশ্র অনুপাত তৈরি করতে বলেছে, তা কীভাবে করবো চলো। তো কীভাবে করবো, 3-এর 1 দাগেরটা আমরা শুরু করছি। তাহলে 3-এর নম্বরে কি বলেছে, 3-এর দেখে বলেছে 8:6, মানে এটা একটা অনুপাত পেলাম। 3:6 এটা একটা অনুপাত পেলাম, আর এটা কী পাবো 26:13, 3টা অনুপাত পেলাম, এটা একটা 3টা অনুপাত। এবার মিশ্র অনুপাত বার করার নিয়ম কি? মিশ্র অনুপাত বার করার নিয়ম হচ্ছে কি, আমরা এই যে পূর্ব পদগুলির গুণফল করব একদিকে, আর একটা কি করব উত্তর পদগুলির গুণফল একদিকে রাখবো, ঠিক আছে। তাহলে কিভাবে রাখবো, এভাবে লিখতে পারি আমরা। একবারে লিখে নিচ্ছি কি, ধরো এটা পূর্বপদ, তাহলে পূর্বপদে কি আছে, পূর্ব পদগুলির গুণফল বাই কত হয়ে যাবে উত্তর পদগুলির গুণফল। তাহলে উত্তর পদ কি আছে 6 গুণিত 6 গুণিত 13, এটি তো হচ্ছে। তাহলে দেখো কাটাকাটি যদি যায় তাহলে কাটাকাটি করে নিচ্ছি আমরা। 6, তাহলে এখানে কয় দিয়ে যাবে 3, 3 দুনা 6, তাহলে 2 1 2, এখানে 13 কেটে গেল, আর কাটবে এখানে দেখো 2 দিয়ে 4 যাবে, আর এখানে 2 দিয়ে 3 যাবে, তাহলে কি পড়ে থাকছে 4/3, তার মানে কি 4:3, এটা পেলাম। তো এবার আমাদের যাচাই করতে বলেছে যেটা অনুপাতটা যে পেলাম এটা কি ধরনের অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত না সমানুপাত। তাহলে আমরা জানি কি যেটা পূর্বপদ থাকে ওটা যদি বড় হয় তাহলে কি হবে গুরু অনুপাত হবে। অতএব লিখে দেব 4:3 অনুপাতটি গুরু অনুপাত। 1 দাগেরটা হয়ে গেল। চলো 2-এরটা কি বলেছে, বি দাগেরটা কি বলেছে দেখো। বি এরটা বলেছে আমাদের এতে দিয়েছে 7/5 কি বলেছে 3 দিয়েছে, এটা একটা অনুপাত, ঠিক আছে। একটা অনুপাত কত দিয়েছে 5:7 অনুপাত 1:16, এটা একটা অনুপাত। আর একটা কি দিয়েছে 3:16। দেখো এটা হলো পূর্বপদ, এটা পূর্বপদ আর এটা পূর্বপদ, তাহলে একটু কি করব আমরা গুণ করে নেব, তাই না। তাহলে পূর্বপদগুলির গুণফল কি হবে দেখো, যদি আমরা এভাবে বসাই তাহলে কত হচ্ছে 5 7 5 গুণিত এটা কি হবে 5 7, ঠিক আছে। তারপর এটা কি হবে গুণিত 3, এটাই তো। আর নিচে কত আসবে উত্তরপদ, তাহলে উত্তরপদ কি আছে 3, তাহলে এটাকে ভেঙে নিচ্ছি 16 1 16 আর 1 17, তাহলে 17-র কত হচ্ছে 16, আর এটা কী হবে ইন্টু 16, তাই তো। তাহলে দেখো এটা কাটাকাটি কীভাবে করবো, এটা মানে আমরা কি বুঝি ভাগ, তাই না। তাহলে 7/5 ইন্টু 5/7 ইন্টু 3। এবার ভাগটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে পরেরগুলো সবগুলোকে আমরা কিভাবে লিখবো উল্টে লিখতে হবে আমাদের। কীভাবে লিখবো উল্টে, তাহলে এটা 3 আছে তার মানে কি 3/1, তাহলে কীভাবে লিখবো 1/3। এটাকে তাহলে উল্টে দিব, তাহলে 16 কত হবে 17, আর এটাকে নিচে 1 আছে তার মানে তাহলে 1/16। এবার দেখো কাটাকাটি করছি, এখানে 16 কেটে গেল, ঠিক আছে। 7 7 কেটে গেল, 5 5 কাটলো, 3 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে দেখো উপরে থাকছে 1 থাকছে পড়ে 1/17, তাহলে অনুপাতটা কি পাচ্ছে 1:17। তাহলে দেখো পূর্বপদটা ছোট আছে তার জন্য এটা কি ধরনের অনুপাত লঘু অনুপাত। অতএব
1:17 অনুপাতটি লঘু অনুপাত। ঠিক আছে, হয়ে গেছে। চলো সি নম্বরটা করি। সি এর 3 দাগের সি নম্বরটা কি বলেছে দেখো। সি নম্বরটা বলেছে 8:5, 7:12 and 22:13। তাহলে আগে অঙ্কগুলো টুকে নিচ্ছে, হ্যাঁ, তারপরে সুবিধা হবে অঙ্কটা করতে। তাহলে 8:5 এটা একটা অনুপাত পেলাম, 7:12 এটা একটা অনুপাত পেলাম, আর একটা কি আছে 22 আর 13। তাহলে এটা পূর্বপদ, এটা তাহলে এগুলোর গুণফল আগে। তাহলে 8 7 আর 22, ঠিক আছে, আর নিচে উত্তর পদগুলি গুণফল। তাহলে 5 গুণিত 12 গুণিত 13, তাই তো। তাহলে কত হচ্ছে দেখো, এখানে যদি কাটাকাটি করতে যাই তাহলে কাটাকাটি কি যাবে দেখো। আমরা যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ, 2 দিয়ে দিই এখানে, তাহলে এখানে 4 হবে, আর এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 6 হবে। আর কাটবে, আরও কাটবে এখানে, কারণ 22 আছে। তাহলে এখানে দেখি, এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে কত থাকে, 2 দিয়ে 2, আর এখানে 2 দিয়ে আবার 3, আর কিন্তু কাটছে না দেখো, আর কোনটাই কাটবে না। তাহলে এটাকে গুণ করে নিতে হবে উপর উপরে। তাহলে 22 সাথে কত হবে, 22 সাথে 7 দুনা 14, 4 আর 7 দুনা 14 15, আর কি থাকছে 2 থাকছে। তাহলে 2 দিয়ে গুণ করে নিই, তাহলে কত 4 দুনা 8, 5 দুনা 10 আর 3, 308 হচ্ছে। তাহলে উপরে কত হচ্ছে 308, আর নিচে 3 13 39, 39কে 5 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে 39কে 5 দিয়ে গুণ করি, 5 9 45, 4 3 15 16 17 18 19, তাহলে 3 15 আর 4 কত 19, 195 হচ্ছে। কত হচ্ছে 304/195। তাহলে এটাকে যদি আমরা অনুপাতে লিখি তাহলে 308 অনুপাত 195। এটা বলো তো, এটা প্রথম, এটা পূর্বপদটা কি আছে, বড় আছে, তার জন্য এটা কি গুরু অনুপাত। অতএব 308 অনুপাত 195 অনুপাতটি গুরু অনুপাত। ঠিক আছে, তারপরে ডি নম্বরটা কি বলেছে, ডি নম্বরটা বলছে কি 2/3:5, একটা কি 7/8:2। এখানে দুটো আছে, কিন্তু এর আগেরগুলো আমরা 3টা করে করলাম, কিন্তু এখানে দুটো। তো প্রসেসটা একই, কি হবে এদের গুণফল আর নিচে হরগুলি গুণফল। তাহলে কি হবে 2/3 × 7/8, আর নিচে কি হয়ে যাবে 5 × 2। তো দেখো এটা কিন্তু ডিভাইড আকারে লিখেছি। তাহলে 2/3 × 7/8, আর এটা ভাগটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে এটাকে চেঞ্জ হবে। এর নিচে কি আছে 1 আছে, তাহলে 1/5, এর নিচেও 1 আছে, তাহলে 1/2। তাহলে দেখো কাটাকাটি যদি করে 2 2 কেটে গেল, আর কিছু কাটবে, যদি না কাটে তাহলে উপরে কত থাকছে বলো তো 7 থাকছে, উপরে কত 7, আর নিচে কত দেখে নিচ্ছি 5 8 40, 5 8 40, 40কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 120। তাহলে কত হচ্ছে 7:120। তাহলে দেখো এটা ছোট, যেটা পূর্বপদ থাকছে ওটা ছোট, তাহলে এটা কি হয় লঘু অনুপাত। 7:120 অনুপাতটি লঘু অনুপাত হয়ে গেছে। চলো পরে এগুলো 4 দাগেরটা কি বলেছে, চলো 4এরটা লিখিত অঙ্ক আছে। 4 দাগেরটা চলো আমরা পড়ি। বলেছে রীতা 100টি অঙ্কের মধ্যে কটি অঙ্ক, 60টি অঙ্ক সঠিক করেছে। তাহলে রীতা অঙ্ক করেছে কত, 100টার মধ্যে 60টি করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি করেছে। তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি বলছে কে বেশি অঙ্ক ঠিক করেছে, মানে কার অনুপাতে প্রকাশ করে দেখতে বলছে কে সবচেয়ে বেশি করেছে। ঠিক আছে, কিভাবে করব, তাহলে 4 দাগের তো এভাবে লিখে নেব কি রীতার করা সঠিক অঙ্ক
সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত, মোট অঙ্কের অনুপাত কত হবে? দেখো প্রথমে আমরা কী লিখি, সঠিক অঙ্ক লিখি। তাহলে সঠিক কটা হয়েছিল? 60টা। তাহলে অঙ্ক টোটাল ছিল কতটা? 100টা। এভাবে অনুপাত আমরা সাজিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে একই রকম বিনয়ের দ্বারাও করব। তাহলে বিনয়ের করা সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত, মোট অঙ্কের অনুপাত কত হবে? মোট অঙ্কের অনুপাত 50 কত বলেছে? 80। দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে উভয় পক্ষে কাটাকাটি করতে পারবো। তো একটা শূন্য কেটে গেল, এখানে 2 দিয়ে যদি কাটি তাহলে 3, আর এখানে কত হবে? 2 দিয়ে কাটলে 5। তাহলে এখানে অনুপাত কী পাচ্ছি? 3:5, 3:5। আর এখানে কি পাচ্ছি? 3:5কে আমরা কীভাবে লিখতে পারি? 3/5। ঠিক আছে, এবার এটা কী করবো? দেখো উভয় পক্ষে 3 শূন্য কেটে গেল, তাহলে কী থাকছে? 5:8। এভাবে তো থাকছে 5/8। তাহলে এই দুটো কী পেলাম আমরা? ভগ্নাংশ পেলাম। আমরা জানি কি কীভাবে ছোট থেকে বড় নির্ণয় করতে হয়, জানি তো কীভাবে এ দুটো হরগুলি লসাগু করে নেব। তাহলে কি ভগ্নাংশ পাচ্ছি? 3/5, এটা পাচ্ছি রিতার। ঠিক আছে, এটা হলো রিতা। আর কার পাচ্ছি? বিনয়। তাহলে বিনয়ের কত পেয়েছি? 5/8। তাহলে গুণ চিহ্ন দিয়ে কি করব? এদের হরগুলি লসাগু, এই যে এটা হর আছে, এটা হর আছে, এই হরগুলি লসাগু কত হবে? দেখো কাটাকাটি যাবে না, কিন্তু 5/8 কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। তাহলে 40টা বসে দেবো লসাগুটা। তাহলে 5/8 40, 5/5 কত? 25টা। আর এখানে 5/8 40, তাহলে 3/8 কত হবে? 24টা। তাহলে দেখো তো কার বেশি হচ্ছে? বিনয়। তাহলে এখানে লিখে দেবো বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। অতএব বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। হয়ে গেছে। চলো 5 দাগেরটা কী বলেছে? 5-এরটা করে নিই। তাহলে 5 দাগেরটা কী বলেছে? দেখো 5 দাগেরটা বলেছে, এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে, গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফলাফল করেছে তার অনুপাত চাইছে। তাহলে আগের মতো যেটা এর আগের অঙ্কটা করলাম ঠিক একইভাবে আমরা করে নেব অঙ্কটা। তাহলে এভাবে লিখে দিচ্ছি কি, প্রথম বিদ্যালয় এ গ্রেড পাওয়া উত্তীর্ণ পরীক্ষার্থী ও মোট পরীক্ষার্থীর অনুপাত। ঠিক আছে, পরীক্ষার্থীর অনুপাত এখানে লিখে নিচ্ছি। মোট কত হবে অনুপাত? তাহলে কতটা পেয়েছিল? 100 জন পেয়েছিল। কতজনের মধ্যে? 100 জন পেয়েছিল কতজনের মধ্যে? 150 জনের মধ্যে। তাহলে যদি কাটাকাটি করি তাহলে একটা শূন্য 3×5 15, 5×2 10। তাহলে কী আছে? 2:3। তাহলে এটাকে যদি আমরা ভাগ আকারে লিখি তাহলে 2/3। কারণ না ভাগ আকারে লিখলে আমরা তো ছোটো করে বুঝতে পারবো না, কারণ ভগ্নাংশ থেকে আমরা বুঝতে পারি কীভাবে কে ছোট আর কে বড়। তাহলে এইভাবে ভগ্নাংশ আকারে লিখে রেখে দিলাম। ঠিক আছে, ঠিক একই রকমভাবে দ্বিতীয় স্কুলে লিখব। তাহলে দ্বিতীয় বিদ্যালয় এ গ্রেড পাওয়া উত্তীর্ণ পরীক্ষার্থী ও মোট পরীক্ষার্থীর অনুপাত কত হবে? অনুপাত হচ্ছে 80 জন পেয়েছে। কতজনের মধ্যে? 100 জনের মধ্যে। তাহলে 80 কত হবে? 100। 80 জন পেয়েছে, তাই না? তাহলে যদি কাটাকাটি করি, দেখো এখানে উভয় পক্ষে 0 কেটে গেল। তাহলে 2 দিয়ে 4 আর 2 দিয়ে এখানে 5। তাহলে কত হবে? 4:5। তাহলে ভগ্নাংশ লিখলে 4/5। তাহলে এখন কি করতে হবে?
আমরা হরগুলি লসাগু, এই যে এটার হর আর এটার হর, এই দুটো হরের লসাগু করে নেব। তাহলে এখানে লিখে দিচ্ছি প্রথম বিদ্যালয়, ঠিক আছে, প্রথম বিদ্যালয়, আর এটা কি দ্বিতীয় বিদ্যালয়, দ্বিতীয় বিদ্যালয়। তাহলে প্রথম বিদ্যালয়ের অনুপাত কত হয়েছে 2/3, আর এটা 4/5। তাহলে এটা হরগুলি লসাগু কত পাবো 3 5 15, তাই না? তাহলে কাটাকাটি করেছি, 3 1 3, 3 5 15, 5 2 কত হচ্ছে 10, আর এখানে 5 3 5 15, 4 2 কত 8, 4 2 8। তাহলে দেখো তো কার বেশি। তাহলে এবছর কি লিখবো আমরা, এখানে কত হয়েছে 4 আর 5, তাহলে এখানে 5 3 5 15, আর এখানে 3 4 কত হচ্ছে 3 4 12, 3 4 কত হবে 12। তাহলে দেখো এখানে 10 পাচ্ছি, এখানে কত 12 পাচ্ছি। তাহলে কে বড়, দ্বিতীয় বিদ্যালয় বেশি ভালো পেয়েছে। তাহলে লিখে দেবো এভাবে, এবছর মাধ্যমিক দ্বিতীয় বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে, ঠিক আছে, ভালো ফল করেছে হয়েছে। চলো তার পরেরটা 6 দাগেরটা, 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে দুটি বাড়ির দামের অনুপাত, এই যে দেখো বলেছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3, দ্বিতীয়টির দাম এত টাকা এবং প্রথমটির দাম কত হিসাব করতে বলছে। প্রথম বাড়িটির দাম যদি এত টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো। তাহলে অঙ্কটা কিভাবে করব আগে দেখো। তো আমরা হিসাব করেছি এভাবে কি, প্রথম বাড়ির দাম, ঠিক আছে, প্রথম বাড়ির দাম, আর নিচে কি দিয়ে দেবো দ্বিতীয় বাড়ির দাম, দ্বিতীয় বাড়ির দাম। তাহলে দেখো, তাহলে অনুপাত কত দিয়েছিল 4:3, তাহলে 4 কত হবে 3, ঠিক আছে। এখান থেকে আমরা এটি লিখতে পাই, মানে একটা ভাগের বার করব এখান থেকে, ঠিক আছে। তো যেহেতু এভাবে লিখে দেব, যেহেতু 4000 এখানে বলে দিয়েছে কি দ্বিতীয়টির দাম, তাহলে দ্বিতীয়টির দাম কত 4,20,000, 4,20,000 ভাজক, তাহলে দ্বিতীয়টির এটা, তাহলে দ্বিতীয়টির ভাগ কত 3, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে একটার ভাগের পেয়ে যাবো আমরা, ঠিক আছে। তাহলে যদি 3 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো, 3 1 3, 3 1 3, তাহলে কত থাকছে 1 2 3 4 12, তাহলে বাকিটি 1 2 3 4, 4টা শূন্য বসে যাবে, তাহলে 1 2 3 4 এত পেয়ে গেলাম। তাহলে প্রথম বাড়ির দাম কত, তাহলে প্রথম বাড়ির দাম, প্রথম বাড়ির ভাগ কত 4 ভাগ, তো 4 দেখে গুণ করলে হয়ে যাবে, তাহলে 1 4 0 0 0 0 গুণিত 4, তাহলে কত হবে, তাহলে 4টা শূন্য ছিল, 4টা শূন্য বসে যাবে, ঠিক আছে। তাহলে 1 2 3 4, তো 4 4 কত 16, 6 হাত লাগে 4 4 আর 1 5, তাহলে এত টাকা। বুঝা গেছে কীভাবে বার করলাম, প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম। তাহলে অনুপাতটা আমরা লিখে দিলাম 4:3, মানে এর 4 ভাগ আর এর 3টা ভাগ। তাহলে দ্বিতীয় বাড়ি যদি 3 ভাগ হয় তাহলে ভাগ করলাম 1 ভাগের, তাহলে প্রথম বাড়ির দাম ওই 1 ভাগের সঙ্গে 4, ওর যেহেতু 4 ভাগ আছে 4 দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম। এখন কি বলেছে কি, প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে, এভাবে লিখে দেবো, প্রথম বাড়ির দাম, প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে এখন দাম হবে কত হবে, আগে কত পেয়েছি 56, তাই না। এখানে কত আছে 5,60,000, 5,60,000 যোগ 70,000 যোগ করে নিচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে বলো তো, তাহলে থাকছে 6,30,000 টাকা, 6,30,000 টাকা, ঠিক আছে। তাহলে
এখন লিখে দেব, এখন প্রথম বাড়ির দাম, এখন প্রথম বাড়ির দাম ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত চাইছে, ঠিক আছে। তাহলে অনুপাত কত হবে, তাহলে প্রথম বাড়ি আমরা এখন কত পাচ্ছি, 6,30,000, অনুপাত কত হবে, দ্বিতীয় বাড়ির দাম কত পেয়েছিলাম, দ্বিতীয় বাড়ির দাম পেয়েছিলাম কত, এই যে 4,20,000, তাই তো। তাহলে কটা শূন্য, 1 2 3 4, তাহলে 1 2 4টা শূন্য কেটে গেল উভয় পক্ষে। এবার দেখো কত দিয়ে কাটাকাটি যাবে, 21 দিয়ে যাবে, 3 21 বা এভাবে দিতে পারি আমরা, ছোট ছোট করে যদি কাটার চাও তাহলেও হবে। তাহলে 3 দিয়ে দিকে 3 2 6, 3 1 3, আর কি যাবে 3 1 3, 3 4 12, তাহলে 3 7 21, 7 2 14, কত পাচ্ছি 3:2, এটা অনুপাত পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন অনুপাত, নতুন অনুপাত কত, 3:2, বাস হয়ে গেল আমাদের 6 দাগেরটা। চলো 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা করে নেবো, দেখে নাও ভালো করে অঙ্কটা। 7 দাগেরটা কি বলেছে আমরা বার করবো, হ্যাঁ। চলো 7এরটা আমরা পড়ে নিচ্ছি আগে, তাহলে অঙ্কটা সুবিধা হবে, হ্যাঁ। তাহলে কি বলে 7 দাগেরটা, একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:1। নিচে সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কি হতে পারে লিখতে বলছে। তাহলে আমরা আগে এভাবে লিখে নিচ্ছি, যেভাবে দেওয়া আছে আমাদের ছকটা আমরা ওভাবে লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কি দেওয়া ছিল, অনুপাত দেওয়া আছে, অনুপাত লিখে দিলাম, হ্যাঁ। তাহলে অনুপাত দেওয়া আছে, অনুপাত লিখে দিলাম। আর কি লিখবে, প্রথম টুকরোর দৈর্ঘ্য, প্রথম টুকরোর দৈর্ঘ্য এটাও লিখে দিলাম। তারপরে বলেছে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য, তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য এটাও লিখে দিলাম। আর মোট বাঁশের দৈর্ঘ্য, মোট বাঁশের দৈর্ঘ্য এটাও লিখে দিলাম, ঠিক আছে। এটা মোট বাঁশের দৈর্ঘ্য। তো চলো অঙ্কটা কীভাবে করবো, প্রথমে অনুপাত দেওয়া আছে কত, 3:1, এটা অনুপাত দেওয়া আছে কত, 3:1, দুটারই অনুপাত দেওয়া আছে। তাহলে প্রথমটা টুকরো কত হবে, প্রথমটা টুকরো যদি আমরা করতে যাই কীভাবে পাবো, 30 যদি ডেসিমিটার হয়, প্রথমটা টুকরো কত, 30 ডেসিমিটার দেওয়া আছে আমাদের, তো লিখে দিচ্ছি 30 ডেসিমি, এটা লিখে দিলাম, ঠিক আছে। তো এবার এখানে দ্বিতীয়টা টুকরো কীভাবে বার করবো মনে রাখবা, কি আমাদের অনুপাত দেখো, এটা 1 ভাগের যদি আমরা 30টা পাই, তাহলে 3 ভাগের যদি 30 ডেসিমিটার হয়, তাহলে 1 ভাগে কত হবে, 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে যেহেতু এভাবে লিখে দেবো, যেহেতু 30 ভাজক 3 সমান কত, 10, তো কী লিখবো, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য, টুকরোর দৈর্ঘ্য কত হবে, এটা 1টা ভাগ পাচ্ছি, তাহলে আমাদের অনুপাত কত, 1 আছে, তাহলে 10 × 1 সমান কত করি, 10 ডেসিমি, 10 ডেসিমি হয়ে গেছে। এখন মোট বাঁশের দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, 30 ডেসিমি আর 10 ডেসিমি, তাহলে কত হবে, 30 যোগ 10 ডেসিমি, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 40 ডেসিমি, ঠিক আছে, 40 ডেসিমি। এটা হচ্ছে তোমাদের কি নতুন গোটাটা বাঁশের দৈর্ঘ্য, এটা গোটা বাঁশের দৈর্ঘ্য, এটা হ্যাঁ, গোটা বাঁশের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। তারপরে চলো পরেরটা কি বলেছে, 3:1 দেওয়া আছে। তো এখানে ভালো করে দেখো, তোমাদের দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্যটা একটু নিচে লিখছে, হ্যাঁ 3:1, এরকম যদি হয় তাহলে তোমাদের দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য দেওয়া আছে 15 ডেসিমি, 15 ডেসিমি, ভালো করে বুঝবে। আমার দ্বিতীয়র অনুপাত কত, 1 ভাগের যদি 15 ডেসিমি হয়, তাহলে এটা কত আছে, 3 ভাগ আছে, তাহলে কী করে দেবো, 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে কি লিখবো, 15 × 3 সমান 45 ডেসিমি। তাহলে মোট কত হচ্ছে 45, আর 15 যদি যোগ করে দিই 60 হয়ে যাবে, তাহলে 45 যোগ 15 ডেসিমি, তাহলে কত হচ্ছে 60 ডেসিমি। আমাদের 7 দাগেরটাও কমপ্লিট হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।
এবং বেল আইকনটা অন করে দিও, তাহলে কি আমি পরে কোনো ভিডিও আপলোড করলে যেন তাড়াতাড়ি বুঝতে পারো। ঠিক আছে।